দর্শক, আমি জান্নাতুন নাইম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুর চা। এবং আজকে আমার সাথে অতিথি হিসাবে রয়েছেন শিক্ষক, সংবিধান বিশেষজ্ঞ এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর স্বাধীন মালিক। ডক্টর স্বাধীন মালিক, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ যে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে আসলেন। বেশ অনেকটা দিন পর আসলেন। কেমন আছেন? আছি, ভালোই আছি। স্যার, একটু ব্যক্তিগত প্রশ্ন দিয়ে আলোচনাটা শুরু করতে যাচ্ছিলাম। এই যে উপদেষ্টা পরিষদটি গঠিত হলো 5 আগস্টের পরে, তার অনেকেই আপনার বন্ধু বলা যেতে পারে, তো তাদের সাথে এখন সম্পর্ক কেমন আপনার? মানে সুপ্রিম কোর্টে ওকালতি করতে একটা সুবিধা হলো যে কোনো সরকারি হোক, আগে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, মানে সুপ্রিম কোর্টের 2-4 জন আইনজীবী সবসময় সরকারের মন্ত্রী থাকেন। আমি বহু বছর ধরে ধরুন মন্ত্রী হওয়ার আগে সুপ্রিম কোর্টে বারান্দায় আমাদের আইনজীবী হিসাবে দেখা সাক্ষাৎ হতো, চা খাওয়া হতো। কিন্তু যখনই কেউ মন্ত্রী হয়েছেন আমি ইচ্ছা করেই যোগাযোগ রাখি নাই কখনোই। সো এখনো ওই নীতিটা বজায় রাখছে। হ্যাঁ, পরিচিত অনেকেই আছেন, বন্ধু বান্ধব আছেন, 2-1 জন ছাত্রছাত্রীও আছেন, কিন্তু এখন ব্যক্তিগতভাবে তাদের কারোর সাথে আমার যোগাযোগ নাই। স্যার, আপনি প্রায়ই কলাম লিখতেন। আমি নিজে রেগুলার আপনার কলাম পড়তাম, ভালো লাগতো পড়তে। এবং আমি দেখলাম যে মে, জুন, জুলাই, আগস্টে তো 3 আগস্ট, 5 আগস্ট, 6 আগস্ট 3 দিনে আপনার কলাম ছিল। এরপর আর আমি আপনার লেখালেখি পাচ্ছি না। সর্বশেষ সাক্ষাৎকারটা দেখলাম 15ই সেপ্টেম্বর 2024 সালে প্রথম আলোতে। তো আপনি মানে এরকম কি ব্যাপারটা হতে পারে যে এই সরকার এতটাই ভালো করছে যে তাদের ভুল ত্রুটি আপনার চোখে পড়ছে না, সে কারণে লিখছেন না? নাকি এই সরকারে আপনার ঘনিষ্ঠ মানুষ এতই বেশি যে তাদেরকে আর বন্ধুর তালিকার থেকে বাদ পড়ে যেতে পারে, এই সংশয়ে লিখছেন না? না, দুটার একটাও মানে কলাম লিখছি আসলে মানে 90-র শেষের থেকে। তো নিজেকে যেটা বলছি যে মানে 25 বছর লিখে ভালো হোক মন্দ হোক লিখেছি। এখন একটু আমি ছুটিতে আছি, মানে কয়েকদিনের জন্য ছুটি নিয়েছি। এবং হ্যাঁ, 20-25 বছর ধরে তো টক শো করছি, কলাম লিখছি। এখন বোধহয় আমার একটা ছুটি নেওয়ার সময় আছে। এটা না, অবসরে যাই নাই। আচ্ছা, অবসরে যাইনি, আপাতত একটু ছুটিতে আছি। তো ছুটি নেওয়ার জন্য স্যার 5 আগস্টের পরবর্তী সময়টাই বেছে নিলেন কেন? ছুটির ডিউ ছিল। আচ্ছা, ছুটির ডিউ ছিল। আর এই পরিবর্তনটা মানে নিঃসন্দেহে এটা মানে এই পরিবর্তনটা দেশের জন্য অবশ্যম্ভাবী ছিল এবং প্রয়োজনীয় ছিল। কিন্তু মানে সবাই যে হাসিনার পদত্যাগ চেয়েছে, আমরা কেউ বাংলাদেশে কেউ এখন বলবে না যে হাসিনার পদত্যাগ চাই নাই। কিন্তু পদত্যাগের পরে কি হবে সেটা কিন্তু আমরা কেউই চিন্তা করার সময় পাইনি। বা যারা ওই যে 1 দফার আন্দোলন করেছিলেন, জান দিয়েছেন, মানে জান প্রাণ দিয়ে এই দাবি আদায় করেছেন, পদত্যাগের দাবি, তারপরে কি হবে ভবিষ্যতের রূপরেখা সম্পর্কে বোধহয় আমরা কেউই চিন্তা করার সময় পাইনি। তাই এখন যারা সরকারের দায়িত্বে আছে তারাও, আমার মনে হয় যে তারাও এটা চিন্তা করে আসা নেই যে 6ই আগস্ট কি হবে। এখন ওই বুঝা, এখন আর পরিস্থিতি এত মানে পরিবর্তনশীল, প্রতি সপ্তাহে নতুন নতুন ঘটনা ঘটছে। এই জন্য ঠিক আর বয়সও হয়ে গেছে, এখন আর তাল মিলিয়ে চলতে পারছি না। তাই কিছুদিন ছুটি নেই, ছুটি নিয়ে আবার চাঙ্গা হয়ে আবার অবশ্যই লিখবো, অবশ্যই বলবো। কারণ স্যার আমি প্রতীক্ষায় থাকবো আপনার লেখার। থ্যাংক ইউ। স্যার, এইবার যেই ইস্যুটাতে আসতে যাচ্ছিলাম সেটা হচ্ছে সংবিধান সংস্কার। তো সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে আপনার নামই শোনা গিয়েছিল। আপনি চাইলে উত্তর না দিতে পারেন, কিন্তু এরপর হঠাৎ করে আমরা জানতে পারলাম যে আপনি নেই সেখানে। তো মাঝখানে আমার এই অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন জেডাই খান পান্না। তিনি সে সময় আপনার সম্পর্কে মন্তব্য করেছিলেন, মানে খুব হাইলি ইভ্যালুয়েট করেছিলেন আপনাকে, এবং বলেছিলেন যে আপনাকে তিনি যতটুকু চেনেন তাতে যেটুকু সময় বেঁধে দেওয়া হয়েছিল সংবিধান সংস্কারে, তার আগে আপনি কাজ শেষ করতে পারবেন। তা আপনি সেই সংস্কারের সাথে জড়িত থাকলেন না কেন? আচ্ছা, এটা হলো পান্না ভাই খুব মানে কাছের মানুষ, বন্ধু মানুষ, বা তো তার কাছে আমি কৃতজ্ঞ আমার তো মানে এই মূল্যায়নের জন্য। এখন ধরুন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই যেটা স্বীকার করে যে না থেকে বরং আমি বেঁচে গেছি। এটা যে কঠিন, যে এত কঠিন কাজ হবে ওই সময় তো কেউই ভাবি নাই। যতগুলি সংস্কার কমিশন হয়েছে, এটা তো তারা একটা বিরাট জটিল সমস্যা নিয়ে ডিল করছে। বরং
না হয়ে আমি বেঁচে গেছি। এখন হ্যাঁ, মাঝে মাঝে যখন সংবিধান সংস্কারের কথাবার্তা আরও নির্দিষ্টভাবে আসবে, তখন হয়তো আমার জন্য মন্তব্য করাটা অনেক সোজা হবে। এই পুরো দায়িত্ব না ঘাড়ে না নিয়ে এক অর্থে বেঁচে গেছি। আর এটা তো একজনে আমার কথা বা কমিশনের কথা হবে না, এটা সবারই মিলেমিশে এটা সংস্কারের জায়গায় আসতে হবে। কি সংস্কার লাগবে, ওই আলোচনায় নিঃসন্দেহে অংশগ্রহণ করব। আচ্ছা, একটু জেনারেলাইজ ভাবে জানতে চাচ্ছিলাম, সংস্কার কমিশনের যেসব সুপারিশগুলি দেওয়া হয়েছে, অনেকেই বলছেন যে তার কিছু কিছু অপ্রয়োজনীয়, কিছু কিছু প্রয়োজনীয়। আপনি সার্বিকভাবে তার মূল্যায়ন কিভাবে করেন? সার্বিকভাবে আপনার কেমন মনে হয়েছে তাদের এক কথায় প্রস্তাবগুলো? এত সংস্কারের দরকার নাই, আচ্ছা, এত সংস্কারের দরকার নাই। আর একটা জিনিস, বেসিক আইন সম্পর্কে একটা জিনিস বুঝতে হবে, যে ধরেন আমাদের খুনের একটা ধারা আছে, তাই তো? জি। যে কেউ খুন করলে তার বিচার হয়ে হয় যাবজ্জীবন হবে না ফাঁসি হবে। খুন তো হচ্ছে, প্রতিনিয়তই খুন হচ্ছে এবং খুনের দায়ে বিচার হচ্ছে। কিন্তু এখন যদি খুন হচ্ছে বলে আপনি যদি বলেন এটা ধারাটা পরিবর্তন করতে হবে, তাহলে এটা সঠিক মূল্যায়ন হবে না। এটা আইনের ধারার জন্য খুন বন্ধ হচ্ছে না, দোষটা ধারার না। চুরিরও বিধান আছে বা অন্য সব অপরাধের বিধান আছে, শাস্তির ব্যবস্থা আছে, বিচারের ব্যবস্থা আছে, কিন্তু অপরাধ তো হয়ে চলছে। কিন্তু তখন এই অপরাধের দোষ যদি আপনি আইনের ঘাড়ে চাপান, এটা বোধহয় খুব বেশি বুদ্ধিমানের কাজ না একটা। আর দ্বিতীয় একটা বোধহয় আমার, যেটা অনেকের সাথে আমার মানে মতের মিল নাও হতে পারে, আচ্ছা, যে আইন যত ঘন ঘন পরিবর্তন করবেন, আইনের মূল্য কিন্তু জনগণের কাছে তত কমে যায়। আপনি আজকে বললেন রাস্তার ডান দিকে হাঁটো, তো কথা যে ডান দিকে হেঁটে দেখা গেল যে রাস্তায় যানজট হচ্ছে, তো আপনি 6 মাস পরে বললেন না বাম দিকে হাঁটো। বাম দিকে হাঁটার পরেও যখন সমস্যার সমাধান হলো না, আপনি বললেন রাস্তার মাঝখান দিয়ে হাঁটো। এইটা করলে যেটা হয়, লোকে বলবে কি ডাইন বাম, আজকে বলছে ডাইন, কালকে বলছে বাম, পরশুদিন বলছে, তখন এই আইনের প্রতি লোকের শ্রদ্ধাটা চলে যায়। আর আমাদের একটা জিনিস আমরা খেয়াল করি না, আমাদের যে বেসিক আইনগুলি, যেটা মূল আইনগুলি, যেমন প্যানাল কোড, যেটা মূল ফৌজদারি আইন 1860 সালে, ওইটার সংস্কারের, দেশে চুরি ডাকাতি হচ্ছে, হানাহানি হচ্ছে, কিন্তু আমরা তো আইন সংস্কারের কথা বলছি না। আমাদের চুক্তি আইন 1872 সালের, সাক্ষ্য আইন বোধ হয় 1878 সালের, ফৌজদারি কার্যবিধি 1898 সালের। এই সব আইন দিয়ে আমরাও চলছি, ইন্ডিয়াও চলছে, শ্রীলঙ্কাও চলছে, ইভেন কি আমাদের যে প্যানাল কোড, যেটা যে ফৌজদারি, যেটা, এটা সিঙ্গাপুরেও একই আইন। তো তাহলে সমাজে তো অপরাধ হচ্ছে, কিন্তু তাই বলে আমরা বা অনেক মানে মিথ্যা সাক্ষী হচ্ছে বা চুক্তিভঙ্গ হচ্ছে, এগুলি তো আমরা আইনের দোষ দিচ্ছি না। তো হঠাৎ মানে দেশে অনেক অন্যায় হয়েছে, স্বৈরশাসন হয়েছে, মানে ক্ষমতার অপপ্রয়োগ হয়েছে, অপব্যবহার হয়েছে। তো এইটার জন্য খালি সংবিধানকে দোষ দেওয়া, এটা আমার মনে হয় যেটা হয়তো আমাদের বোঝাটা কোথায় একটা গণ্ডগোল। তার মানে আমি এই বলছি না যে সংবিধানের কোনো সংস্কার দরকার নেই, মাঝে মাঝে আইন যুগোপযোগী করতে হয়। যেমন এখন কম্পিউটার আসছে, সাইবার ক্রাইম আসছে, আমাদের নতুন আইন, কিন্তু এদের সংখ্যা খুব সীমিত। আমেরিকান সংবিধান যদিও কিছুটা অপ্রাসঙ্গিক হবে, বাট আমেরিকান সংবিধান হয়েছিল 1789 সালে, ধরেন কত 240 বছরের মতো হয়ে গেছে। 1789 সালে মাত্র 7টা ধারা, 7 আর্টিকেলস, এই নিয়ে তো তার 250 বছর চলছে। আমেরিকান সংবিধান কিন্তু কত 12-13 পৃষ্ঠা, এইটা নিয়ে তো তার 250 বছর চলছে। তারা কেন প্রতিদিন বদলায়? 1789 যখন হয়েছে, তখন না ছিল গাড়ি, না ছিল এরোপ্লেন, না ছিল কিছুই, মানে যান্ত্রিক সভ্যতারও আগে। কিন্তু তারা তো বলতে পারতো যে যুগ উপযোগী করা দরকার, কেন করছে না? ওই যে মূল কথা হলো, আইন ভালো হোক খারাপ হোক, লোকে আইনের একটা স্থিতিশীলতা চায়। আমি আজকে যেটা একটা আইন আছে, আমি ওইটা অনুযায়ী কাজ করছি, কালকে সকালে উঠে দেখি আইন বদলে গেছে, তাহলে কিন্তু আইনের প্রতি মানুষের শ্রদ্ধা চলে যায়। বুঝেছি স্যার।
স্যার, সংবিধান সংস্কারের ক্ষেত্রে কিংবা সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে পক্ষর থেকে যেই কথাটা বারবার বলা হচ্ছে যে এই সংবিধান একটি ফ্যাসিবাদী সরকার গঠনে সহায়ক ভূমিকা পালন করেছে, তাহলে কি ব্যাপারটা এরকম আমরা ধরে নিতে পারি যে সংবিধানটা যদি সংস্কার করা হয় কিংবা সংবিধানটার পরিবর্তন করা হয় তাহলে আর এই দেশে ফ্যাসিবাদের উত্থানের কোনো রকমের কোনো সম্ভাবনা আর ভবিষ্যতে কখনোই তৈরি হবে না? না, তাহলে তো কোনো দেশেই অগণতান্ত্রিক সরকার থাকতো না। এক্স্যাক্টলি। মানে রাশিয়ান সংবিধান, যেটা সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে ওই কত 90 দশকে সারা দুনিয়ার বিশেষজ্ঞ এনে রাশিয়ান সংবিধান হলো 1993 সালে, এবং ওইখানে সব ভালো কথা লেখা, মানে পশ্চিমা গণতান্ত্রিক সব কথা, সব জবাবদিহিতা, সব কিছুর কথা লেখা হলো 1993 সালে রাশিয়ান সংবিধান পাশ হলো। আজকে 2025 সালে কি ফলাফল হলো পুতিন। তো আমরা অনেক ভালো সংবিধান পাশ করতে পারি তর্কের খাতিরে, কিন্তু এই যে মানে এই যেটা আগের সোভিয়েত ইউনিয়নের দেশগুলি, আজারবাইজানি বলেন, উজবেকিস্তান বলেন, তাজিকিস্তান বলেন, এদের সবাই 90 দশকে মানে ওই যে আমরা যাকে বলি বুর্জোয়া লিবারেল কনস্টিটিউশন, এই স্বাধীন বিচার বিভাগের কথা বলা আছে, স্বাধীন নির্বাচন কমিশনের কথা সবই বলা আছে, কিন্তু প্রত্যেকটা দেশের কিন্তু শাসক 20 বছরের কমে তো কেউ নাই না। অতএব সেই জন্য মানে এটা আসলে হ্যাঁ, সংবিধান ভালো লিখলে দেশ ভালো হয়ে যেত, এটা যদি সত্যি হতো তাহলে কিন্তু সারা দুনিয়ার প্রত্যেকটা দেশেই গণতন্ত্র থাকতো, আইনের শাসন থাকতো, এটা জবাবদিহিত থাকতো। অতএব এটা সংবিধানের উপরে কিছুটা হলে নির্ভর করে, এটা ঠিক, কিন্তু ভালো সংবিধান লিখলে যে দেশে ভালো গণতন্ত্র হবে এটা তো দুনিয়ার কোনো উদাহরণ থেকে আমি পাই না। পশ্চিমবঙ্গে আমরা সবাই আমাদের কাছের মানে দেশ, জ্যোতি বসু 34 বছর ধরে তো চিফ মিনিস্টার ছিলেন, টানা 34 বছর। ওনাকে তো কেউ বলে না যে স্বৈরাচারী হয়েছে। তো এইটা মমতা ব্যানার্জিরও কত 12, 13, 14 বছর বোধহয় থার্ড টার্ম চলছে। তো এটা ওদের সংবিধানের সাথে আমাদের সংবিধানের খুব বেশি পার্থক্য নাই, কিন্তু ওই দেশের একজন মানে চিফ মিনিস্টার 34 বছর রাজত্ব করলো, কেউই তাকে স্বৈরাচারের জন্য দোষারোপ করে নাই। সো এটা সংবিধানে আপনি কি লিখলেন সেটা কিন্তু মুখ্য কথা না, এর বাইরে অনেক আর্থসামাজিক ব্যাপার আছে, আমাদের গণতান্ত্রিক চেতনাবোধের ব্যাপার আছে, ওইগুলি কিন্তু আমলে আনতে হবে। আর ওইগুলি আইনের কয়টা ধারা বদল করলেই যে সবাই ভালো হয়ে যাবে সেটা তো না। স্যার, তাহলে ফ্যাসিবাদ ঠেকাতে কি করা যেতে পারে ভবিষ্যতে যেন আর কেউ ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে? আমার দৃষ্টিতে তো সবচেয়ে প্রথমে আমাদের সবচেয়ে গণতন্ত্রের অভাব যেই জায়গায়, সেটা হলো আমাদের রাজনৈতিক দলগুলির মধ্যে। মানে আমাদের যারা মানে পরিচিত যে রাজনৈতিক দল, এক ব্যক্তি 40 বছর ধরে নেতা নাই এরকম দলের নাম তো অনেক হিসাব করে বার করতে হবে, তাই তো? দলের নেতার পরিবর্তন হয়েছে কমিউনিস্ট পার্টিতে গত 15-20 বছরে। সো আমাদের কোনো রাজনৈতিক দলে বিন্দুমাত্র গণতন্ত্রের চর্চা নাই, বিন্দুমাত্র গণতন্ত্রের চর্চা নাই। ওখানে তো এক ব্যক্তি, আর আমরা এই নিয়ে কোনো কথাই বলছি না যে দেশের তো এখন যদি আপনি একটা অগণতান্ত্রিক দল তার কাঠামোগতভাবে অভ্যাসগতভাবে একটা অগণতান্ত্রিক দলের আপনি শাসনভার দেন আর আশা করবেন যে সে দেশে গণতন্ত্রের জোয়ার বইয়ে দিবে, বন্যা বইয়ে দিবে, আমার মনে হয় যে এটা হলে তো ভালো হতো, কিন্তু রাজনৈতিক দলের আভ্যন্তরীণ গণতন্ত্র সম্পর্কে আমরা কেউ কিছু কথা বলছি না। আমার মনে হয় যে সংবিধানের ব্যাপার অবশ্যই আছে, কিন্তু এইটা নিয়ে কথা বলা দরকার। আচ্ছা স্যার, আপনার কি মনে হয় যে এখন যে সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে এবং ছাত্রদের পক্ষ থেকে একটা দাবি করা হয়েছে গণ অধিকার, গণপরিষদ নির্বাচনটা আগে করতে হবে, ওই দাবির ব্যাপারে আপনার মত কি এবং সংবিধান সংস্কার ঠিক কতটুকু হওয়াটা প্রয়োজন বলে আপনি মনে করেন? হ্যাঁ, এইটা ধরেন মানে সংস্কার কমিশন সংবিধানের সংস্কার করতে পারবে না, বা এই যে অন্তর্বর্তীকালীন সরকার সেও সংবিধান সংস্কার করতে পারবে না, সংশোধন করতে পারবে না। এইটা ধরে নিলাম যে সংসদ নির্বাচন হবে, এটা কিন্তু সংসদের 2/3 ভোটে পাস হতে হবে। অতএব এখন মানে আমরা আজকে আপনি মিলে
যতই ঐক্যমতে পৌঁছি যে সংবিধানে এই সংস্কার দরকার, যেই দল নির্বাচনে জিতে ক্ষমতায় আসবে তারা যদি সেটা না চায় তাহলে কিন্তু আপনার আমার এই ঐক্যমতের কোনো মূল্য থাকবে না। আর গণপরিষদ সম্পর্কে আমার যেটা আশঙ্কা, যে গণপরিষদ হলে কিন্তু ব্যাপারটা অনেক দিনের জন্য ঝুলে যাবে। কোন ব্যাপারটা স্যার? অনেক গণপরিষদ, আচ্ছা, মানে গণপরিষদ করে যদি নতুন সংবিধানের কথা যেটা বলা হচ্ছে, জি পাকিস্তানে কি হলো, 47-এ পাকিস্তান স্বাধীন হলো, গণপরিষদ করে সংবিধান করতে করতে 56 সাল লেগে গেল, 56 সাল পর্যন্ত, মানে 6 আর 3-এ 9 বছর। ইন্ডিয়া তো 4 বছর লেগেছিল, ইন্ডিয়ারও 47 সালে স্বাধীন হয়ে 1951 সালে ইন্ডিয়ার জানুয়ারি থেকে সংবিধান কার্যকর হয়েছে। মাঝখানে 90-এর দশকে ওদের নেপালে বিরাট পরিবর্তনের পরে গণপরিষদ হলো, ওদের 7.5 বছর লেগেছিল। তো আমরা খুব লাকি, ওয়ান অফ দ্য লাকিয়েস্ট নেশন, যে 72-এ আমরা গণপরিষদের দিয়ে 1 বছরে একটা সংবিধান পেয়েছি। এবং মোটা দাগে যেটা 72-এ যে সংবিধান যেটা ওই গণপরিষদ পাশ করেছিল, সেটা 2-1 জায়গায় সবাই খালি 70 অনুচ্ছেদের কথা বলে, ওই কয়েকটা জায়গায় ঘুরে ফিরে আসে 56 অনুচ্ছেদের কথা বলে। হ্যাঁ, 153টা অনুচ্ছেদে 2-3টা ধারায় ভুল থাকতে পারে, কিন্তু যেটা হলো যে আমরা 1 বছরে একটা সংবিধান পেয়েছিলাম। তো এখন গণপরিষদের পথে গেলে, মানে চারিদিকে বিশ্বের যে অবস্থা, আমরা একটা 5-10 বছরের একটা ঝামেলায় পড়ে যাব। তখন কিন্তু 5-10 বছর দেশটা চালাতে হবে সংবিধান ছাড়া। সংবিধান ছাড়া তো আর আইনের শাসন, জবাবদিহিতা কিছুই হয় না। অতএব আবার আশঙ্কা হলো যে নতুন গণপরিষদ নির্বাচন করে ওই গণপরিষদ দিয়ে একটা নতুন, মানে সংবিধান পাশ করতে হলে তো এটা অন্তত গণপরিষদে যদি ধরে নিই 300 জন মেম্বার হবে, 200 জনের ঐক্যমত লাগবে। এখন গণপরিষদে আপনার ধরেন এ পার্টি থেকে 20 জন আসলো, বি পার্টি থেকে 40 জন আসলো, সি পার্টি থেকে 60 জন আসলো, এদের সবার মত মিলিয়ে একটা প্রত্যেকটা সংবিধানের ধারায় একমত হওয়া, বা অন্তত 2/3 সদস্য একমত হওয়া, এটা খুবই জটিল, খুবই প্রায় অসম্ভব কাজ হবে। সংবিধান সংস্কার করতে গেলে মানে ওই সংবিধান ছাড়াই হয়তো কয়েকটা বছর কাটাতে হতে পারে, এবং খুব স্বাভাবিকভাবেই তার মানে হয়তো নির্বাচনটাও ঝুলে যেতে পারে। আপনি কি আর একটু বিস্তারিত বলবেন নাকি যে কেন আপনার এই আশঙ্কাটা হচ্ছে? আমাদের একটা যে এখন ঘোষণাপত্রের কথা বলা হচ্ছে, জি আমি সবাইকে বলবো যারা অ্যাটলিস্ট আইনের সাথে সম্পৃক্ত, ওই যে আমাদের 10ই এপ্রিলের স্বাধীনতার ঘোষণাপত্রটা একটু আবার চোখ বুলিয়ে দেখতে। স্বাধীনতার ঘোষণাপত্রের প্রথমে যেই কথা বলা হয়েছিল যে জনগণ, ওই যে 1970 সালের নভেম্বরে যে নির্বাচন হয়েছিল, জনগণ আমাদের সংবিধান রচনা করার জন্য নির্বাচিত করেছিল। পাকিস্তান সরকার তাদের ওই 25শে মার্চের পরের যুদ্ধ, আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিয়ে অত্যাচার অবিচার করে আমাদের গণপরিষদ হিসাবে মিলিত হওয়ার সুযোগ দেয় নাই। কিন্তু জনগণ আমাদের ভোট দিয়েছে যে গণপরিষদ করে সংবিধান দেওয়ার জন্য। এবং আমরা মনে করি যে পাকিস্তানের কাঠামোর মধ্যে আমরা গণপরিষদ হিসাবে সংবিধান রচনা করতে পারবো না। তো জনগণ আমাদের যে দায়িত্ব দিয়েছিল সেটা সংবিধান উপহার দেওয়া, সো এই সংবিধান উপহার দেওয়ার জন্য এই গণপরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে আমরা বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করলাম। এটা কিন্তু ওই জনগণ যে গণপরিষদে তাদের সংবিধান রচনার ম্যান্ডেট দিয়েছিল, এটা কিন্তু আমাদের আইনগত ভিত্তি আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে। আর তারপরে ওই তারপরে তো দেশ স্বাধীন হলো, তারা গণপরিষদ হিসাবে বসলো, এবং দুনিয়াতে এটা কোথাও হয় নাই যে ওনারা যখন ওই 16ই ডিসেম্বর 1972 সালে যখন সংবিধান কার্যকর হলো, ওনারা সংবিধানে কপি একটা ওই জাতীয় জাদুঘরে আছে, সবাই ওখানে ওই সংবিধানে সবাই সিগনেচার করলো, এবং এই সিগনেচারটাই ছিল তাদের পদত্যাগপত্র যে জনগণ আমাদের নির্বাচন করেছে সংবিধান করার জন্য, আমরা এই সংবিধানের সবাই একমত হয়েছি, সিগনেচার করেছি। তারপরে সিগনেচারটা কিন্তু তাদের পদত্যাগ হলো, এবং তারপরে ওই নতুন সংবিধান হিসাবে মার্চের প্রথম আমাদের সংসদ নির্বাচন হলো। তো এখন আপনি যদি আর 72-তে ওই গণপরিষদ কিন্তু একটা আইনও পাশ করে নাই, বিকজ তাদের কাজ ছিল সংবিধান পাশ করা,
সংবিধান নিয়ে আলোচনা করা। তখন একটা ক্রান্তিকালীন ব্যবস্থা হিসাবে বলা হয়েছিল যে যতদিন সংবিধান হবে না ততদিন রাষ্ট্রপতি, ওই এখন যেটা আমি বলি অধ্যাদেশ, রাষ্ট্রপতি আইন জারি করতে পারবে। অথবা 72-তে কিন্তু কোনো পার্লামেন্টারি আইন আমাদের নাই। ওই সময় জারি করা কিছু আইন এখনও আছে, কিন্তু ওইগুলো হলো রাষ্ট্রপতির আদেশ। তো ওই সময় গণপরিষদই বলল যে আমাদের কাজ তো সংবিধান করা, তো আইন তো দেশের দরকার, 72-তে দেশ স্বাধীন পর, তো ওইটা রাষ্ট্রপতি করবেন। তো 1 বছর আমরা চলেছি রাষ্ট্রপতি ঘোষিত আইন হিসাবে। তো এখন যদি আমাদের গণপরিষদের নির্বাচন হয়, তাহলে প্রথম প্রশ্ন আসবে, তাহলে এই সময় আইনটা করবে কে? আর এখন যদি আবার সাথে সাথে যদি একটা সংসদ নির্বাচন হয় আইন করার জন্য, তখন ধরুন আমি ধানমন্ডিতে থাকি, আমার আসলে আমার এলাকায় যেটাই হোক, মানে আমার এলাকায় যদি এখন একজন পার্লামেন্টারি সদস্য থাকেন, সংসদ সদস্য, আর একজন গণপরিষদ সদস্য, তো তাদের দুজনের মধ্যে ক্ষমতার সম্পর্ক কি হবে, তাদের মধ্যে কাজ ভাগাভাগি কি হবে, এটা সাংঘাতিক জটিল প্রশ্ন হয়ে যাবে। আর যদি আমরা বলি যে গণপরিষদ সংবিধান করবে ততদিন রাষ্ট্রপতির অধ্যাদেশ দ্বারা চলবে, তাহলে তো একটা অনির্বাচিত সরকার কত বছর চলবে তার তো কোনো নিশ্চয়তা নাই। আর ঠিক আছে, এখন ক্রান্তিকালীন অবস্থায় অবশ্যই এখন রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করছে, কিন্তু এই অবস্থাটা কতদিন চলবে? আর যেটা যদি কেউ মনে করেন যে 1 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে এই গণপরিষদ একটা সংবিধান রচনা করে সবাই ওটাতে একমত হবে, আমার মনে হয় দুনিয়ায় আমাদের গত 50 বছরের এরকম ইতিহাস নাই, অতএব এটা খুব দুরাশা হয়ে যাবে। স্যার, একটি খুব জনপ্রিয় মতবাদ আছে সংবিধান নিয়ে, যে ওয়ার্ল্ড ওয়াইড যত বিপ্লব হয়েছে, বিপ্লবের পরবর্তীতে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বা বিপ্লবের আকাঙ্ক্ষার থেকে নতুন করে সংবিধান রচিত হয়েছে। তো এইবারের ক্ষেত্রে সেই রকমই একটি মতবাদ প্রচারের চেষ্টা আছে এবং সেটিই করছে, ছাত্ররাও করছে, অনেক দলই করছে। এই বিষয়ে আপনার মতামতটা কি? মানে সংবিধান ছাড়া যদি একটা রাষ্ট্র চলে, অনেকেই বলে যে সংবিধান ছাড়াও তো রাষ্ট্র চলতে পারে। না, ওইটা তো ধর্মগ্রন্থ ছাড়াও তো ধর্ম হতে পারে। ধর্ম হতে হলে যে ধর্মগ্রন্থ লাগবে বা সর্বস্বীকৃত, তো ধর্মগ্রন্থ ছাড়াও তো এখন যেটা মানে ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছে বা ইংল্যান্ডে 1648, কিউবায়, হ্যাঁ, তো তখন তো এটলিস্ট একটা বিপ্লবী দল ছিল, যেই দলের একটা আদর্শ ছিল, যারা বিপ্লব করেছে, বিপ্লবী দল ছিল এবং তাদের অনেক আগে থেকে তাদের আদর্শ ঘোষিত ছিল যে আমরা এই জন্য এই সরকারের বিরোধিতা করছি, ম্যানিফেস্টো ছিল। তো আমাদের তো বিপ্লব হয়েছে কিন্তু কোনো বিপ্লবী ম্যানিফেস্টো ছাড়া, মানে ওই ধরনের কোনো রাজনৈতিক দল, সব রাজনৈতিক দলেরই কম বেশি অংশগ্রহণ আছে, হাসিনার পদত্যাগে, হাসিনাকে বিতাড়িত করার সব এসে কম বেশি আছে, কিন্তু হাসিনাকে বিতাড়িত করে একটা দল যে আমি এই অল্টারনেটিভ, যেটা ধরেন ওই 6 দফায় ছিল, যে যখন আওয়ামী লীগ 66 সালে 6 দফা ঘোষণা করলো, 6 দফাটা কিন্তু আবার আমরা খেয়াল করি না, এটা কিন্তু ইলেকশন ম্যানিফেস্টো না। 6 দফা ছিল যে পাকিস্তানের নতুন যে সংবিধান হবে, সংবিধানের মূল কথাগুলি কি থাকবে, এবং ওইটা নিয়েই 70-এ নির্বাচিত হয়েছে। তো জনগণও মানে বিপুল ভোট দিয়েছিল যে আপনারা বলেছেন এখানে ধর্মনিরপেক্ষতা থাকবে, জাতীয়তাবাদ থাকবে, গণতন্ত্র থাকবে, এই যে মূল নীতিগুলি, তো তার পক্ষে জনগণ রায় দিয়েছিল এবং ওই রায় নিয়ে তারা এগিয়ে গিয়েছিল। এখন তো ওই রকম কোনো বিপ্লবী দল তো এই মানে গত সরকারের পতন ঘটায় নেই, আমরা সবাই মিলে ঘটিয়েছি, কিন্তু আমাদের সবার তো একটা কোনো আদর্শ নাই যে ঠিক আছে এই সরকার পতনের পর আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার করব, কথার কথা, বা সামরিক আমরা 5 বছর সামরিক শাসনের আন্ডারে চলবো, বা সংসদীয় নির্বাচন করে কোনো ধরনের, এবং ওই নতুন সরকারের মূল মন্ত্র কি হবে এগুলি তো আমরা আগে ঠিক করি নাই। ওইটা ঠিক করে এসে তারপরে যদি বিপ্লব হতো তাহলে হয়তো এটা প্রযোজ্য। হ্যাঁ, তখন জনগণের কাছে বলা যেত আমরা তো এই কথা আগে থেকেই বলেছি, এই সরকার হটালে আমরা এইভাবে চালাবো। এটা তো আমরা এই 5ই অগাস্টে তো এটা হয় নাই। স্যার, এবার একটু অন্য প্রসঙ্গে চলে আসতে যাচ্ছিলাম। গতকাল থেকে আমরা দেখলাম যে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ সমাবেশ হয়েছে এবং জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি নিয়ে। পরবর্তীতে বিএনপির পক্ষ থেকে আজকেই বিএনপির তারেক রহমান তিনি বলছেন যে রাজনীতিতে ভিন্নমত থাকলেও ফ্যাসিবাদ বিরোধী যে প্রশ্ন সেখানে কোনো প্রকার আপোষ করা হবে না। জামাতের আমিরের গতকাল একটি
বক্তব্য ছিল তার ভেরিফাইড ফেসবুক পেজে। সেখানে তিনি বলছেন যে আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না, এবং এনসিপির পক্ষ থেকেও বলা হচ্ছে, মানে নতুন যে ছাত্রদের দলটি হলো তারা বলছে যে দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে নিষিদ্ধ করতে হবে, আজকেই তারা বলছেন। যদিও আমরা কিছুদিন আগেই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে বলতে শুনেছিলাম, তিনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবিটা উঠেছে, যেটা অনেক শুরুর থেকে ছিল, এখন মনে হচ্ছে বেশ ভালোভাবে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক জায়গা থেকে দাবিটা চলে আসছে। এই নিষিদ্ধ হওয়ার দাবিটাকে আপনি কিভাবে দেখেন, এবং আওয়ামী লীগ যদি নিষিদ্ধ করতে হয় সেটির আইনি প্রক্রিয়া কি হতে পারে? আইনি প্রক্রিয়া খুব জটিল। তার থেকে এখন যেটা বোধহয় মানে আমার দৃষ্টিতে জি, যে দাবিটা হচ্ছে এবং আরও জোরালো হওয়া উচিত, যে আওয়ামী লীগের যারা অপরাধ করেছে, গুম করেছে, খুন করেছে, লুটতরাজ করেছে, মানে যত অপকর্ম করেছে, অর্থ পাচার করেছে, নির্যাতন করেছে, এইসবের জন্য অনেকগুলি মামলা হয়েছে। এই মামলার বিচারগুলি এখন হওয়া দরকার। এখন যদি মানে মামলার বিচার হয়ে হাসিনার কথা উদাহরণ দিচ্ছি, যে 5টা মামলায় তার মৃত্যুদণ্ড হয়, এরকম তাদের দলের বড় বড় নেতাদের এই হাজার হাজার কোটি টাকা লুট করার জন্য, পাচার করার জন্য শাস্তি হয়। এই শাস্তিগুলি হলে এই দিকে নজর দিলেই তখন জনগণ থেকেই দাবিটা আসবে যে যারা এত অপরাধ করেছে, এত জঘন্যতম মানে নৃশংসতম অপরাধ করেছে, সেই দলটাকে নিষিদ্ধ করা দরকার। তো এখন কিন্তু ওই নিষিদ্ধ করতে বললে আমার মনে হয় যে অপরাধের মানে শাস্তিটা একটু পিছনে চলে যাচ্ছে। কিন্তু মূল হলো যে অপরাধের আগে বিচার নিশ্চিত করে তাদের শাস্তি নিশ্চিত করা হবে। তো আমার মনে হয় আপনি যেটা বলছেন যে সব দল থেকে দাবি আসছে, এখন কিছু লোক মানে অনেকেই, আমি যেমন বলছি যে আগে বিচার করো তারপরে নিষিদ্ধ, অনেকে বলবে যে আগে নিষিদ্ধ করো তারপরে বিচার হবে, বিচারটা পরে হবে। এটা হলে একটা আওয়ামী লীগের একটু বাড়িয়ে যদি বলি কিছুটা তো পুনর্বাসনেরও একটা জায়গা তৈরি হবে। কিন্তু যখন বিচার শুরু হবে, যখন সাক্ষ্যগুলি আসা শুরু হবে, যখন আমরা দেখব যে শেখ হাসিনা অমুক জায়গায় গুলি করতে বলেছে, ওই ওসিকে গুলি করতে বলেছে, তখন কিন্তু বা মানে এইখানে 1000 কোটি টাকা পাচার করেছে, ওই প্রকল্পে 500 কোটি টাকা ঘুষ নিয়েছে, তখন কিন্তু নিষিদ্ধের প্রশ্নটা অনেক আগিয়ে যাবে। তো এখন ওই জন্য নিষিদ্ধর প্রশ্নটা পিছনে রেখে আমার মনে হয় বিচার প্রক্রিয়াটা ত্বরান্বিত করলেই তখন জনগণই রায় দিবে যে তাদের নিষিদ্ধ করা। বুঝেছি স্যার। সেই বিচার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন আছে। আমি গতকালই এনসিপির যিনি আহ্বায়ক আছেন নাহিদ ইসলাম, তাকে বলতে শুনলাম, তিনি বলছেন যে ছাত্র জনতার অভ্যুত্থানের 7 মাস অতিবাহিত হলেও গণহত্যাকারী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের খুনিদের বিচারে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। আমিও যেটি দেখছিলাম যে গেল 7 মাস, মানে আমি সর্বশেষ যে হিসাব দেখছি তাতে দেখছি যে 7 মাস পরেও আইসিটিতে অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো মামলারই তদন্ত প্রতিবেদন জমা হয়নি। আপনার কাছে কি মনে হচ্ছে যে মামলার যেই গতিতে এগোচ্ছে তা সন্তোষজনক? কারণ আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওই প্রসিকিউটর একজনকে বলতে পাচ্ছিলাম, গাজী মনোয়ার হোসেন, তিনি বলছিলেন যে তারা সরাসরি শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছেন এবং তাদের কাছে দালিলিক এভিডেন্স আছে। মানে আইনের ব্যাপারটা আমি স্যার বুঝতে চাচ্ছিলাম যে গতিপথকে এমনই হওয়া উচিত নাকি, স্পিডকে এমনই হওয়া উচিত নাকি? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এই জন্য যে প্রত্যেক মানুষের একটা ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। হ্যাঁ, এখন আইনের মূল কথা হলো ন্যায় বিচার, মানে যখন বিচার শুরু হয়েছে বিচার কক্ষে ন্যায় বিচার সেটা না। ন্যায় বিচার অর্থ কিন্তু তার বিরুদ্ধে যে সাক্ষী প্রমাণ জোগাড় করা হচ্ছে এইটাও যাতে নির্মোহভাবে করা হয়, এটাও কিন্তু ন্যায় বিচারের অংশ। তো জোর করে যদি আপনি তাদের শাস্তি দিয়ে দেন তাহলে কিন্তু মানুষ তাদের অপরাধের ব্যাপারে মানে কনভিন্সড হবে না। তো ওই জন্য তাড়াহুড়া করে বিচার করলে যে তাদের সঠিকভাবে তারা অপরাধ করে মানে সঠিক তদন্ত হয়েছে, সঠিক বিচার হয়েছে, ওইটা নিশ্চিত করতে হবে। মানে লোকে যাতে দেখতে পারে, বুঝতে পারে এবং নিজে অনুধাবন করতে পারে যে তাদের ন্যায় বিচারের মাধ্যমে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে। এইটা না করে যদি তাড়াহুড়া করে তাদের দোষী সাব্যস্ত করেন তাহলে কিন্তু ওই প্রশ্নটা থাকবে এবং আওয়ামী লীগও তখন বলতে পারবে যে আমাদের তো সঠিকভাবে বিচার হয়নি। তো এটা বিচারে এই যে কালকেই তো বোধহয়, হ্যাঁ কালকে বিবিসির খবরে শুনছিলাম যে লুইজিয়ানা আমেরিকার একটা অঙ্গরাষ্ট্রে এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে, ব্যক্তির বয়স হলো 48 বছর।
তার অপরাধ হয়েছিল সে একটা নারীকে ধর্ষণ করে খুন করেছিল 30 বছর আগে। তার বয়স যখন 18 ছিল, 30 বছর আগে গতকাল তার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এবং দুনিয়াতে কোথাও মানে ফৌজদারি মামলায় বিচার 2 বছরের আগে সাধারণত হয় না, ব্যতিক্রম থাকে। এবং অতএব এখন এটা হ্যাঁ আমাদের একটা অসহিষ্ণুতা অবশ্যই কাজ করছে। ওনারা যে লুটপাট করেছেন, মানে গণহত্যা চালিয়েছেন, হ্যাঁ বিভিন্ন ধরনের অপরাধ করেছেন, এটা তো আমরা কনভিন্স। এই জন্য প্রশ্ন আসছে যে এত সময় লাগছে কেন। কিন্তু একটা লোককে দোষী সাব্যস্ত করলে সব ধরনের সন্দেহের ঊর্ধ্বে এটা প্রমাণ করতে হবে। তো মানে একজনের সাক্ষী দিল যে আমি অমুককে গুলি করেছি, একজনের সাক্ষ্যের উপরে বিশ্বাস করে যদি আমাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়, তার থেকে কি বেটার হবে না যে 10 জন সাক্ষী জোগাড় করা? 10 জনে যদি বলে যে আমি গুলি করার আদেশ দিয়েছি, তখন যারা বিচার প্রক্রিয়াটা ফলো করবে তারা বলবে হ্যাঁ স্বাধীন মালিক নিশ্চয়ই দোষী। কিন্তু একজনের সাক্ষ্যের উপরে আমাকে ফাঁসি দিয়ে দিলে কিন্তু একটা সন্দেহ থেকে যাবে। তো ওই জন্য এই সময় মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে কেন এত সময় লাগছে, কিন্তু ন্যায় বিচারের জন্য এবং যাতে ন্যায় বিচার হয়েছে এটা প্রতিভাত হওয়ার জন্য সময় লাগাটা স্বাভাবিক। এটা দুনিয়াতে সব দেশেই এই সময়টা লাগে সঠিক বিচার করতে হলে। স্যার এমনিতে বিচারের যে গতি আপনি দেখছেন তাতে কি আপনি মানে দৃশ্যমান অগ্রগতি কি আপনার চোখে পড়ছে নাকি? এক, দ্বিতীয়ত হচ্ছে এনসিপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তারা সরাসরি কোটানকোট করেই বললি, তারা বলছে যে খুনি হাসিনার বিচারের আগে নির্বাচন দেওয়া যাবে না, এবং এক্ষেত্রে তারা বলছে যে অন্তত একটার রায় হতে হবে। তো যদি আমরা ধরে নেই সরকার যেভাবে এগোচ্ছে ডিসেম্বরের দিকে নির্বাচন, সেই ডিসেম্বরে নির্বাচনের আগে একটি রায়ও কি হওয়া সম্ভব বলে আপনার কাছে মনে হয়? এবং দৃশ্যমান অগ্রগতি আপনার চোখে পড়ছে নাকি? আপাতত না, কিন্তু আমি ধরে নিচ্ছি যে তারা কাজ করছেন, মানে প্রসিকিউশন টিম বা যারা ইনভেস্টিগেশন টিম তারা কাজ করছেন। এবং তাদের তো তদন্ত যখন কাজ হয় তারা তো প্রতি সপ্তাহে বা প্রতি মাসে একটা মানে স্টেটমেন্ট দেয় না, মানে একটা বিজ্ঞপ্তি দেয় না। অতএব হয়তো তারা নিশ্চয়ই তারা ভিতরে ভিতরে কাজ করছেন এবং এই কাজগুলি সময় সাপেক্ষ। অতএব আর যেটা বলছেন যে আপনি জানেন যে অন্তত একটা বিচার হতে হবে, এবং ওই কথা যদি সত্যি হয় বহির্বিশ্বে কিন্তু এই বিচারের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। এটাও খেয়াল রাখতে হবে, কারণ আমরা তো আর মানে একলা বিশ্বে বাস করি না। তখন ওই মানে হাসিনার একটা মামলায় মানে ফাঁসির আদেশ হলো, তারপরে নির্বাচন হলো, এবং আমরা যদি বলি যে এই 6 মাসে তার বিচার শেষ করে আমরা খুব ভালো কাজ করছি, সারা দুনিয়া কিন্তু এটাতে প্রশ্ন তুলবে এটাতে ন্যায় বিচার মানে যত বড় অপরাধী হোক না কেন তার তো একটা ন্যায় বিচার পাওয়ার অধিকারের সবচেয়ে মৌলিক অধিকার। তো তাড়াহুড়া করে বিচার করে একটা ফাঁসির আদেশ দিয়ে আমরা যদি বলি যে ন্যায় বিচার হয়েছে, দুনিয়াতে কেউ এটা বিশ্বাস করবে না। তো আমরা নিশ্চয়ই চাইব না যে এমন বিচার করতে যেটা দুনিয়ায় কারো কাছে গ্রহণযোগ্য হবে না। অতএব সময় লেগে সঠিকভাবে বিচার করাটা অনেক শ্রেয়। স্যার পৃথিবীতে যত গণহত্যার বিচার হয়েছে সেগুলোতে মোটামুটি কীরকম সময় লেগেছে? গণহত্যার বিচার তো এটা এত রাজনৈতিক ব্যাপার, জি, গণহত্যার বিচার খুব বেশি হয়নি। মানে ওই যে নুরেমবার্গে হয়েছিল কিন্তু কাউকে ফাঁসি দেওয়া হয়নি, দ্বিতীয় মহাযুদ্ধের কথা বলছি। জি, নুরেমবার্গ ট্রায়ালের কথা। হ্যাঁ, তারপর জাপানে হয়েছিল, জাপানের বোধহয় বিচারে যতদূর মনে পড়ে 10-12 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল, কিন্তু এগুলি 4-5 বছর লেগেছে। আর এখানে হয় কি একটা পার্থক্য হলো, ধরেন যে কোনো একটা খুনের মামলা, একটা একটা লাশ পাওয়া গেল, তো ওই লাশের পোস্টমর্টম রিপোর্ট হবে। পোস্টমর্টম রিপোর্টে যেটা হয় বেসিক বলা হয় যে তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে, অর্থাৎ আঘাতজনিত কারণে বা ওই গুলিজনিত কারণে বা ছুরির আঘাতে। তো গণহত্যার সমস্যা হলো যে যেসব লাশগুলি দাফন হয়ে গেছে এদের কিন্তু কারো পোস্টমর্টম হয় নাই। অতএব তাকে বিভিন্ন পারিপার্শ্বিকতা দিয়ে প্রমাণ করতে হবে যে তার হত্যা করা হয়েছিল, এবং মানে পোস্টমর্টম রিপোর্ট ছাড়া এখানেই একটা বড় বাধা। আর হ্যাঁ, এখন মানে কাউকেও এখন যদি লাশ, যেটা মাঝে মাঝে হয় ম্যাজিস্ট্রেট সাহেব অর্ডার দেয় যে কবর থেকে লাশ তুলে পোস্টমর্টম করা, ওইটা তো লোকে চাইবে না। স্যার ভিডিও এভিডেন্স তো রয়ে গেছে এবারের গণহত্যায় তো ভিডিও এভিডেন্সই রয়ে গেছে। না, ভিডিও এভিডেন্স তো সবসময় কি বলে না, ডক্টরিং করা যায়, আচ্ছা, কাটছাট করা যায় না।
আবার এটা তো ক্রস চেকও করা যায়, মানে টেকনোলজিতে এখন ততটাই সাফিসিয়েন্ট হয়ে গেছে। হ্যাঁ, না কিন্তু ওইটা এখন তো আমাদের আইনে এটা সাক্ষ্য হিসেবে পুরোপুরি স্বীকৃত না, গ্রহণযোগ্য না। হ্যাঁ, অতএব ওইটা যেটা আইনে কি সাক্ষ্য হবে এবং কি সাক্ষ্য হবে না, এই জন্য তো সাক্ষ্য আইনই আছে যে একজনকে বিচার করতে হলে কোন জিনিসটা প্রমাণ করতে হবে এবং কিভাবে প্রমাণ করতে হবে। মানে তো অতএব ওই ভিডিওটা যারা তদন্ত করছে তাদের জন্য সাধারণ ভাষায় যেটাকে বলে ক্লু হতে পারে, যে ভিডিও করেছে তাকে জিজ্ঞেস করা, ভিডিওতে অন্য যদি মানুষজনকে দেখা যায় তো ওই মানুষজনকে গিয়ে জিজ্ঞেস করা তোমরা দেখেছো নাকি একে গুলি করে মারা হয়েছে। সো ওইটা ওই সাক্ষ্যর ক্লু হিসাবে কাজ করবে, কিন্তু এটা সরাসরি কথাটা সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য হবে সেটা নিয়ে প্রস্তুত রয়েছে। স্যার, তার মানে কি বিষয়টা এইরকম দাঁড়াচ্ছে যে পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে তাকে এই গণহত্যার বিচারগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে? এখন নির্বাচন কখন হবে সেটা যদি ধরে নিই আমি ডিসেম্বরে নির্বাচন হচ্ছে, হ্যাঁ তখন তো ডিসেম্বরের মধ্যে এখন যে অবস্থা, একটা দুইটা হয়তো, হ্যাঁ একটা দুইটা বিচার হয়ে শাস্তি হতে পারে, বা একটা দুইটা বলতে হয়তো আমি 4-5টাও বলছি, কিন্তু এর বেশি যদি তাড়াহুড়া করে ফাঁসি দেওয়া হয় সেটা গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, এবং আমার মনে হয় না এখন আমরা হয়তো ওই সময়টা পিছনে ফেলে এসেছি যে একটা লোকের বিচার হবে কি হবে না সেটা সরকারের উপরে নির্ভর করবে, যে এই দল ক্ষমতায় থাকলে বিচার হবে, এই দল ক্ষমতায় থাকলে বিচার হবে না। এটার বিরুদ্ধেই তো আমাদের 5ই আগস্টের অভ্যুত্থান ছিল। অতএব আমি আশা করব যে ওইটা আমরা পিছনে ফিরে এসেছি, যেই দলই ক্ষমতায় আসুক সে বিচার প্রক্রিয়ায় আর কোনো হস্তক্ষেপ করবে না। স্যার, আমরা রিসেন্ট টাইমসে মানে অন্তত আমার কাছে মনে হচ্ছে যে পলিটিক্যাল পরিস্থিতি কিছুটা ঘোলাটে হয়ে যাচ্ছে। তার একটি বড় কারণ হলো যে এনসিপির একজন মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের, তিনি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। আপনি স্যার স্ট্যাটাসটি সম্পর্কে জেনেছিলেন নাকি আমি বলতে পারবো না, আমি একটু মানে দর্শকদের সুবিধার্থে মনে করিয়ে দিতে চাই, যেখানে তিনি ক্যান্টনমেন্টের বিরুদ্ধে অভিযোগ করেছে, সেনাবাহিনীর প্রধানের বিরুদ্ধে অভিযোগ করেছেন, এবং তিনি বলছিলেন যে 11ই মার্চে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য তাদের সাথে একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে তারা রাজি হয়নি আওয়ামী লীগ পুনর্বাসনে। এবং এই সরকারের একজন উপদেষ্টার একটি আমি দেখছিলাম যে ইন্টারভিউ প্রকাশিত হয়েছে, যেখানে তিনি বলছেন যে 5ই আগস্টের পরবর্তী সময় ডক্টর ইউনূসকেও সেনাপ্রধান ক্ষমতায় চাননি, কিন্তু তারাই পরবর্তীতে বিপ্লবী সরকারের হুমকি যখন দিয়েছেন, বলেছেন যে আমরা শহীদ মিনারে যে শপথ নিব, তখন তারা রাজি হয়েছেন। তো 5ই আগস্টের পরবর্তী সময়ে বলা হচ্ছিল যে সেনাবাহিনী বাংলাদেশের এই অভ্যুত্থানটাকে অন্য কোনো পথে যেতে দেয়নি বা সেনাবাহিনী জনগণের মুখোমুখি দাঁড়ায়নি। এখন যখন যারা সে আন্দোলনটি করেছিল তাদেরই একদম নোন ফেস আমি বলবো বা পোস্টার বয় যারা ছিলেন, তারা যখন এই ধরনের অভিযোগ করছেন তখন রাজনীতিতে বেশ একটা অনিশ্চয়তা তৈরি হয়ে যাচ্ছে নাকি। যদিও আজকে আমি শুনছিলাম যে তিনি আবার বলছেন যে এটা সরাসরি সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নয়, বরং সেনাবাহিনীকে যারা ব্যবহার করতে চান তাদের বিরুদ্ধে তারা অভিযোগটা করছেন। না এটা হ্যাঁ, মানে এই বক্তব্য আমারও নজরে এসছে। আচ্ছা, মানে এই ছাত্র সমন্বয়কারী বা যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, মানে তারা আমার মতো 70 বছর বয়সের লোক না। অতএব তাদের তারুণ্যের উদ্দীপনা তো থাকবেই, এবং তারুণ্যের কিছু উৎসাহ উদ্দীপনা, এখন তারাও তো রাজনীতিতে নতুন, এবং রাজনীতিতে তো সব ব্যাপারই আছে না, কি কখন কোথায় কি বলা যায় এবং কোথায় কি বলা যায় না, এবং এটা শিখতে সবারই সময় লাগে, আমার আপনারও লেগেছে। মানে যেই কথাটা আমরা অকপটে 20 বছর বয়সে বলে ফেলতাম এখন নিশ্চয়ই বলবো না। অতএব তাদের কিছুটা অপরিপক্কতা, কিছুটা অতি উৎসাহ, কিছুটা হয়তো উত্তেজনার বশবর্তী হয়ে তারা এই কথাগুলি বলেছেন। না বললেই ভালো হতো। আমার মনে হয় যে আমরা যা সাধারণ জনগণ একটা ঠিক আছে কথা বলেছে বলে না বললেই কেন ভালো হতো, সত্যটা জানা গেল না। না ওই যেটা ভুল বুঝাবুঝি তৈরি হচ্ছে। হ্যাঁ, মানে ক্ষমতায় তো ধরেন বঙ্গভবনে হোক, গণভবনে হোক, বা প্রধান উপদেষ্টার কার্যালয় হোক, অনেক কথাবার্তাই হয়, তাই তো আলাপ আলোচনা, অনেক কথাবার্তা উপদেষ্টা মণ্ডলীর সবাই নিশ্চয়ই কোনো একটা ব্যাপারে হয়তো 2 জন আপত্তি করে, 3 জন পক্ষে বলে। এই কিছু জিনিস আছে সব জায়গায়, যে সব কিছু জনসম্মুখে আসতে হয় না, হলে এটা কারোর জন্য মঙ্গল ডেকে আনে না, আমি ওই অর্থে বলছি। হ্যাঁ, তাদের ভিতরে নিশ্চয়ই আলাপ আলোচনা হয়েছে, নিশ্চয়ই মতবিরোধ হয়েছে, কিন্তু সব আলাপ আলোচনা, সব মতবিরোধ তো
তো জনসমক্ষে আনতে হয় না। এবং এইটা হয়তো তাদের যেটা বললাম হয়তো অতি উৎসাহে এটা হয়তো চলে এসছে, এবং আপনি যেটা বললেন এইটা তো অনেক মানে আলোচনার জন্ম দিয়েছে, অনেক ইভেন ষড়যন্ত্র তত্ত্বেরও উদ্ভব করছে। তো এটা আমি আশা করব যে এটা একটা সাময়িক ব্যাপার, হয়তো 2-3 দিন পর আমরা এটা ভুলে যাব। স্যার, যেহেতু সেনাবাহিনীর এগেনস্টে ধরনের অভিযোগের পরে আমরা 2 দিনে আইএসপিআর থেকে কোনো বক্তব্য পাইনি, তা আমি ধরে নিচ্ছি যে হাসনাত আবদুল্লাহ যে অভিযোগটি করেছেন সেটি সত্য অভিযোগ। তো এরকম একটা অবস্থায় যেটা বলছিলেন যে স্যার হয়তো অপরিপক্কতার একটা পরিচয় তিনি দিয়েছেন, কিন্তু এটা পুরো রাজনীতির যেই চালচলন বা কৌশল সব কিছুরই এক ধরনের মানে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে না, মানে অনেক বেশি অ্যাম্বিগাস মনে হয়ে যাচ্ছে না এখন? না মানে যেটা প্রথমেই বলেছিলাম যে বা সেনাবাহিনী কি এরকম বলতে পারে যে আমরা পুনর্বাসন করব অমুক দলকে বা তমুক দলকে? হ্যাঁ, এটা তো হলো একতরফা কথা হয়েছে, তাতে একজনের বক্তব্য আমরা পেয়েছি। এবং আমার মনে হয় যে সেনাবাহিনী ঠিকই করেছে যে আমরা এটা বলেছি কি বলি নাই, বা আলোচনা হয়েছে কি হয় নাই, তাহলে ব্যাপারটা আরও গুলিয়ে যাবে। তো তার থেকে আইএসপিআর যে নিশ্চুপ আছে, এটা তারা খুব বুদ্ধিমানের কাজ করেছে। আচ্ছা, এবং যেটা বলছিলাম যে এই কথাগুলি আমার নিশ্চিতে কিছুটা এই দিয়ে দেশে আলাপ আলোচনা অবশ্যই হচ্ছে, এবং বিভিন্ন ধরনের হয়তো এর পরিণতি কী হবে আমরা ওই নিয়ে আলোচনা করছি। কিন্তু আমার মনে হয় যে জিনিসটা 2-4 দিনের মধ্যে নতুন ইস্যু চলে আসবে, আর আমাদের তো নতুন ইস্যু প্রতি সপ্তাহে বিরাট অনেক সব নতুন ইস্যু আসছে, তো এটা মানে চাপা পড়ে যাবে। স্যার 5 আগস্টের পরে বেশ আশা ভরসা নিয়ে, মানে অনেক বড় আকাঙ্ক্ষা নিয়ে এই বাংলাদেশকে সাজাতে বসেছিল বিভিন্ন পক্ষের মানুষ, মানে জনমত দল নির্বিশেষে সব পক্ষেরই মানুষ আমি বলবো। অলমোস্ট 8 মাস হয়ে গেছে এই অন্তর্বর্তী সরকারের। ওই যে ঐকমতটা ছিল মানুষের মধ্যে, সেটা কি আপনার এখন চোখে পড়ছে নাকি? এক, দ্বিতীয়ত অন্তর্বর্তী সরকারের এই 8 মাসের কাজের মূল্যায়ন আপনি কিভাবে করবেন? তারা কি সঠিক পথে আছে বলে আপনার কাছে মনে হয়, যে আশা আকাঙ্ক্ষা মানুষজন দেখেছিল? আপনার শেষ প্রশ্নটার আগে উত্তর দিই। জি, যেহেতু শিক্ষকতা দিয়ে শুরু করেছিলাম, ফার্স্ট ডিভিশন দিব না, হায়ার সেকেন্ড ডিভিশন দিব, মানে ফলাফল। আচ্ছা, তত্ত্বাবধায়ক সরকারের 8 মাসে যে কাজকর্ম করেছে এর জন্য ফার্স্ট ডিভিশনের নাম্বার দিচ্ছি না, বা কী বলে এখন জিপিএ 5, জিপিএ 4.5 বা 4 আমার মূল্যায়ন হলো ওই পর্যায়ে। আর আকাঙ্ক্ষা তো যেটা ছিল, কিন্তু এটা তো মানতে হবে যে যে কোনো ব্যাপারে যে বিভিন্ন রাজনৈতিক দল আছে, এবং মানে ধর্মীয় রাজনৈতিক দলও তো বোধ হয় 30-40টা আছে। তো সবার মধ্যে যে একটা যে কোনো বিষয়ে ঐক্যমত্য হবে, ঐক্যমত্য হলে তো আর এত রাজনৈতিক দল থাকতো না। অতএব আমাদের মনে হয় যে যেই আশাটা আমরা করেছিলাম ওইটা কিছুটা অবাস্তব ছিল। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব মানে কী করলে দেশের ভালো হবে, এটা বিএনপি যেটা ভাবছে, জামাত ইসলামী সেটা ভাবছে না, বা জামাত ইসলামী যেটা ভাবছে যে নতুন রাজনৈতিক দল সেটা ভাবছে না, বা বামপন্থীরাও সেটা ভাবছে না। তো এখানে একটা মতবিরোধ থাকবে। তখন একটা ওই ক্রাইসিস মোমেন্টে এক বিষয়ে সারা জাতি একমত ছিল যে হাসিনাকে বিদায় নিতে হবে। কিন্তু ওই হাসিনাকে বিদায়, এবং এতে কারো কোনো দ্বিমত ছিল না। কিন্তু তার মানে এই না যে ওই একমতটা মানে দেশের সংস্কারের অন্যান্য ক্ষেত্রে ওইটা মানে বিস্তৃত হবে, ওইটা হয়তো আমাদের একটা অতি আশা ছিল। জি স্যার, এখন তো ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা করছে, সেখানে তারা টিক চিহ্ন দিচ্ছে কোনটি তারা চায় কোনটি তারা চায় না। যেটা আপনি বলছেন যে বিভিন্ন রাজনৈতিক দল তো বিভিন্ন আদর্শের, ওই রকম বিভিন্ন আদর্শের রাজনৈতিক দলগুলো ঐকমত্যে আদৌ পৌঁছাতে পারবে বলে মনে হচ্ছে আপনার কাছে? না, এটা আমি এই ব্যাপারে খুবই সন্দিহান। তাহলে স্যার সংস্কারগুলি হবে কিভাবে? মানে শুধু প্রস্তাবেই থেকে যাবে? এটা তো বেশিরভাগ সংস্কারই, বেশিরভাগ বড় বড় সংস্কার হলো একটা রাজনৈতিক কর্মকাণ্ড। যদি ধরুন চিকিৎসা ব্যবস্থায় যদি সংস্কার আনতে হয়, তাহলে নেক্সট গভর্নমেন্টকে এসে চিকিৎসা খাতে ব্যয় বৃদ্ধি করতে হবে। তো বা যে কোনো শিক্ষা খাতে যদি সংস্কার আনতে হয়, অনেক কিছু কর্মকাণ্ড করতে হবে। তো হ্যাঁ, এখন নিশ্চয়ই সবাই রাজি হবে যে আমাদের চিকিৎসা খাতে সংস্কার দরকার, শিক্ষা খাতে সংস্কার দরকার, কৃষকের ন্যায্য মানে তাদের ফসলের ন্যায্য মূল্য পাওয়া দরকার। কিন্তু এগুলি বাস্তবায়ন কীভাবে হবে সেগুলি
দলগুলি এসে ঠিক করবে এবং কোন দলের কাছে কোনটা প্রায়োরিটি। মানে সব দলের কাছে তো একটা প্রায়োরিটি হলে তো এত রাজনৈতিক দল থাকতো না। অতএব হ্যাঁ, একটা ঠিক আছে ঐক্যমতে পৌঁছার চেষ্টা করা হচ্ছে। এখন হয়তো রাজনৈতিক দল কথা আমি বিএনপির কথা যদি বলি, যে এখন যেটা তারা ভাবছে এই 1 বছরের মধ্যে নির্বাচন হয়ে তারা যদি ক্ষমতায় আসে ততদিন তো তাদের সেই মত থেকে তারা দূরে সরে যেতে পারে। অতএব এইটা একটা আলোচনা হচ্ছে, আমরা মোটা দাগে রাজনৈতিক দলের বিভিন্ন ইস্যুতে অবস্থান জানতে পারবো, কিন্তু এর থেকে বেশি কিছু আশা করাটা আমার মনে হয় যে বাস্তবসম্মত হবে না। বুঝেছি স্যার। আজকে এনসিপি একটা প্রস্তাব দিয়েছে যে আগামী নির্বাচনে ভোটারদের বয়স 16 বছর করার এবং প্রার্থী হতে গেলে 23 বছর। এমন প্রস্তাব নিয়ে আপনার মূল্যায়ন কি? 14 বছর না কেন, বা 23 বছর কেন, 19 বছর না কেন? ওই যেটা প্রথমেই বলেছিলাম, ঘন ঘন আইন বদলাতে হয় না। আর তারপরে এখন হ্যাঁ আরেকটা, ওই আপনি আসেন নাই, বাট ওই 4টা প্রদেশের কথা বলা হচ্ছে। আমি তো বলবো আমার আদি নিবাস সিলেট, আমি বলবো সিলেটও একটা প্রদেশ দরকার। আর আমাদের সিলেট প্রদেশ করার পক্ষে আমার যুক্তি হলো যে নেপালের সরকারি ভাষা কিন্তু দেবনাগরী ভাষা সিলেটেও প্রচলিত ছিল। তো আমরা শুধু সাংস্কৃতিকভাবে ভাষাগতভাবে ভিন্ন না, আমাদের একটা লিখিত মানে একটা অ্যালফাবেটও আছে। তো আরেকজন বরিশালের লোক বলবে আমারটা কেন প্রদেশ হবে না? অতএব এইগুলি আমার মনে হয় যে এইসব ছোটোখাটো বিষয়ে আলোচনা গিয়ে জিনিসটাকে ঘোলা করে লাভ নাই। আর ওই যে এককেন্দ্রিক মানে ইউনিটারি, আমাদের যেটা বাংলাদেশ মানে এক কক্ষ বিশিষ্ট দেশ, গত 50 বছরে বোধহয় আমার জানা মতে খালি বেলজিয়ামই একমাত্র হয়েছে পরে। হ্যাঁ, এক কক্ষ থেকে দ্বিকক্ষ হচ্ছে, কিন্তু ওই প্রক্রিয়াটা তাদের 20 বছর লেগেছে। মানে এখন ওই প্রাদেশিক পরিষদের ক্ষমতা কি হবে, প্রাদেশিক পরিষদ কি কাজ করবে, কেন্দ্রীয় সরকার কোনটা করবে, প্রাদেশিক পরিষদের কোন কাজ কেন্দ্রীয় সরকার নাকচ করে দিতে পারবে, বা কেন্দ্রীয় সরকারের কোন কাজ প্রাদেশিক সরকার উপেক্ষা করতে পারবে, এগুলি অনেক আইনি জটিল প্রশ্ন হবে। তো এর মধ্যে গিয়ে কিন্তু অচলাবস্থা তৈরি হবে। আর মানে প্রাদেশিক সরকারের মূল কারণ হলো যে দেশগুলিতে যদি আমি ওসব বারবার বোধহয় পাকিস্তানের দিকে তাকাই না কেন, পাকিস্তানের দিকে তাকালে পাঞ্জাবের সাথে সিন্ধের সাথে বেলুচের সাথে পাঠান, এই যে বিভিন্ন জাতি ভাষা সংস্কৃতির মানে মিশ্রণে যেই দেশগুলি গঠিত হয় তাদের একটা ফেডারেল স্টেট দরকার। কিন্তু আমাদের তো এইসব মানে এই বিভাজনটা নাই। যে বিভাজনটা ভারতে আছে, পাকিস্তানে আছে, ওই জন্য তাদের ফেডারেল দেশ করা হয়েছে, মানে প্রাদেশিক সরকার আর কেন্দ্রীয় সরকার। কিন্তু আমাদের তো আমরা সবাই জাতিগতভাবে সাংস্কৃতিকভাবে হ্যাঁ কম বেশি বরিশালের সাথে সিলেটের কিছু পার্থক্য আছে, সিলেটের সাথে রাজশাহীর কিছু পার্থক্য আছে, কিন্তু এগুলি তো খুব ছোটোখাটো ব্যাপার। এগুলি আমাদের বচনে এবং হয়তো কিছু রান্নাবান্নার তরিকাতে বেশ কম আছে। তো এইটা নিয়ে ফেডারেল সরকার করলে যে ওই যে বললাম যে প্রদেশ আর কেন্দ্রের যে সম্পর্ক কী হবে, এটা বুঝতেই আমাদের 20 বছর লেগে যাবে। তো 20 বছরের একটা অস্থিতিশীল অবস্থায় পড়ে যাব, কি দরকার? যেটাতে আমরা অভ্যস্ত আছি এত বছর ধরে, ওইটাই চলুক। স্যার শেষ একটা ব্যাপার জানতে চাচ্ছিলাম, আপনার একটা মতামত। ডক্টর ইউনূস বলেছিলেন যে সংক্ষিপ্ত সংস্কার চাইলে ডিসেম্বরে নির্বাচন, বেশি সংস্কার চাইলে তার পরের বছরে নির্বাচন। আপনি কতটুকু সংস্কার চান এবং নির্বাচনটা কবের মধ্যে হয়ে গেলে মনে হয় আপনার কাছে ভালো হবে? প্রথম হলো যে এই নির্বাচন যে নিয়ে ঐক্যমত হচ্ছে, জি, আলোচনা শুরু হয়েছে। আমার ব্যক্তিগতভাবে যে জিজ্ঞেস করেছেন, তো এটা মার্চ মাসের শেষের দিক, মে জুন নাগাদ আমরা যদি বুঝতে পারি যে এই দলগুলি এই সংস্কারের অগ্রাধিকার দিবে, ওইটা আমাদের খোলাসা হয়ে গেলে তখন নির্বাচনে আমরা কাকে ভোট দিব সেটারও কিন্তু একটা রিহার্সেল হয়ে যাবে। এবং যতই আপনি বলেন, যতই ডক্টর ইউনূসের মানে দৃষ্টিভঙ্গি ভালো, ওনার রেপুটেশন আছে, খ্যাতিমান আছে, কোনো ধরনের বদনাম নাই, কিন্তু যত বেশি দিন অনির্বাচিত সরকার একটা দেশ চালায় আলটিমেটলি কিন্তু এটা লং রানে দেশের ক্ষতি হয়। অতএব আমি চাইব যে ঐক্যমত্যর কমিশনের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আমরা দলগুলির অবস্থান কি এটা আমরা জানা শুরু করব এবং নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হওয়াই বাঞ্ছনীয়। আচ্ছা,
ডক্টর স্বাধীন মালিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে এতক্ষণ সময় দিলেন। আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকে অনুষ্ঠান এখানে শেষ আপনাকেও করছি। ধন্যবাদ। দর্শক, এরই সাথে শেষ করছি আজকের মুক্তমঞ্চ অনুষ্ঠানটি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।